বাংলাদেশে নৈরাজ্য ফিরতেই প্রকাশ্যে মুজিবের হত্যাকারী কট্টরপন্থীদের যুদ্ধের জিগিরের মধ্যে এবার বঙ্গবন্ধুর খুনের আস্ফালন। নোবেল শান্তি প্রাপকের জমানায় বঙ্গবন্ধুর হত্যাকারীর হুঙ্কার শোনা গেল। মৌলবাদীদের পথে বাংলাদেশের যুদ্ধের জিগির আর এবার উস্কানি দিচ্ছেন খোদ মুজিবের হত্যাকারী। খাদের কিনারায় আত্মহননের পথে বাংলাদেশের বাইরে বসে ভারতের বিরুদ্ধে মেজর ডালিমের এই উস্কানি কয়েক দশক অন্তরালে থাকার পর এবার প্রকাশ্যে শরীফুল হক ডালিম। একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই ৭১ মতো আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে। তা না হলে তোমাদের বিপ্লব ব্যর্থতাই পর্যবেসিত। আমি এর বেশি কিছু আর বলতে চাই না। ভারত বিদ্বেষ, যুদ্ধ জিগিরের পর এবার যুদ্ধের মহড়া। রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড গ্রুপের যুদ্ধের মহড়া খতিয়ে দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। মহড়ায় অংশ নেন বাংলাদেশের ৩ বাহিনীর প্রধান। ভারতের সামরিক শক্তির সঙ্গে কোনো তুলনাতেই আসে না বাংলাদেশ, তাই এই মহড়াকে কোনো গুরুত্ব দিতে নারাজ অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক থেকে মৌলবাদী নেতা ভারত বিদ্বেষের আবহে যুদ্ধের জিগির তুলছেন সবাই। এর মধ্যেই এবার বাংলাদেশে দেখা গেল রীতিমতো যুদ্ধের মহড়া। যুদ্ধের হুঙ্কার শোনা গেল অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূসের মুখেও। ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। একের পর এক গোলাবর্ষণ, ওপার বাংলার আকাশে পরপর উঠল যুদ্ধ বিমান, সাঁজোয়া গাড়ি নামিয়ে চলল মহড়া। কখনো গ্রেনেড নিক্ষেপ করে শত্রুপক্ষকে দমনের, কখনো স্মোক স্ক্রিন তৈরি করে চুপিসারে শত্রুপক্ষের একেবারে কাছে পৌঁছে যাওয়ার। রাজবাড়ীতে বাংলাদেশ সেনার পদাতিক বাহিনীর মহড়া দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস। তো এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুঁশিয়ারি হোক বা মহড়া, সামরিক দিক থেকে ভারতের ধারে কাছেও আসে না বাংলাদেশ। ভারতীয় সেনাবাহিনীতে অফিসার জওয়ান সহ সক্রিয় সদস্যের সংখ্যা 14,55,000, সেখানে বাংলাদেশের মাত্র 1,63,000। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট 2,296টি এয়ারক্রাফট রয়েছে, সেখানে বাংলাদেশের 216টি। ভারত পরমাণু শক্তিধর দেশ, বাংলাদেশ এখনও সেই ক্ষমতা অর্জন করে উঠতে পারেনি। সামরিক শক্তিতে ভারতের সামনে বাংলাদেশ নগণ্য, এটা বাংলাদেশের একটি যে কোনো নাগরিকই জানে, তারপরে পুলিশ কনস্টেবলও জানে, সৈনিকরাও জানে। যদি বর্ডার সিকিউরিটি ফোর্সকে আমরা সুসজ্জিত রাখি, বাংলাদেশের সেনাবাহিনী তাদেরও মোকাবেলা করতে পারবে না। তো সেইটা ওরাও ভালো মতো জানে। পাকিস্তান থেকে একটা সিগন্যাল পেয়েছে, সেটা উনি করে দেখালেন, যাতে বাংলাদেশের সাধারণ মানুষ ভারত বিরোধী একটি জঙ্গি মানসিকতা গড়ে ওঠে। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই অশান্ত ওপার বাংলা, চরমে পৌঁছেছে কট্টরপন্থীদের রমরমা। রবিবারও ভারত বিরোধী সুর শোনা গিয়েছে বাংলাদেশের কট্টরপন্থী ছাত্রনেতা সার্জিস আলমের গলায়। আমার এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে কিভাবে নিজের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ 1971 সালে ভারত করেছে।
তারা যখন নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যুদ্ধে আসলো, তখন এই বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেটের সম্মুখীন হলো আমাদের সার্বভৌমত্ব, এবং সেই থ্রেট 1971 থেকে শুরু করে এই 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিল। তার মধ্যেই একেবারে যুদ্ধের মহড়া। নোবেল শান্তি পুরস্কার জয়ীর আমলে এই যুদ্ধজিগির নিয়ে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন এবারের মানুষরা। মোহাম্মদ ইউনুস ওনাকে নোবেল পিস প্রাইজ উনি পেয়েছেন, তো একটা যারা যে নোবেল প্রাইজ পেয়েছে পিসের জন্য, যুদ্ধের কথা কিরকম বলতে পারে? যেখানে হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, সারা বিশ্ব বাংলাদেশের হিন্দু নিয়ে কথা বলছে, সেটা প্রুভ করাটাই ওনাদের কাজ ছিল। এখন ওনাদের উচিত ছিল যে আমরা ওনাদেরকে মিডিয়ার সামনে এসে বলা যে আমরা এগুলো হয়েছে, আমরা সরি, এখন তো আমরা প্রোটেকশন দিব। সেটা না করে হঠাৎ করে সেনাবাহিনী মহড়া কেন চলছে সেটা অবশ্যই শঙ্কার বিষয়, ভাবনার বিষয়, এবং আমি আশা করব যে এই বিষয়গুলো নিয়ে পুরো বিশ্বের যারা নেতা নেত্রীরা রয়েছেন বা আমাদের পলিটিক্যাল লিডার রয়েছেন তারা কথা বলবেন, জানতে চাইবেন এবং বিশেষ করে হিন্দুদের নিরাপত্তার কথা ভাববেন। এরই মধ্যে সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করল বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। অভিযোগ, হাসিনার 15 বছরের কার্যকালে 500রও বেশি মানুষকে গুম করে দেওয়া হয়। সেই মামলায় এদিন শেখ হাসিনা সহ 12 জনকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। অর্ণব মুখোপাধ্যায়, সুমন খড়াই, এবিপি আনন্দ।